বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। জন্ম 23শে জুলাই 1898, মৃত্যু 14ই সেপ্টেম্বর 1971। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কারে ভূষিত বিশিষ্ট এই কথাসাহিত্যিকের অনন্য সাধারণ উপন্যাস আরোগ্য নিকেতন। উপন্যাসটির বিষয়বস্তু নবীন প্রবীণের এক অঘোষিত লড়াই সমন্বিত জীবন মৃত্যুর প্রতি বিভিন্ন মানুষের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। উপন্যাসটি প্রকাশিত হয় 1953 খ্রিস্টাব্দে। শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনন্য সাধারণ উপন্যাস আরোগ্য নিকেতন। আরোগ্য নিকেতন অর্থাৎ চিকিৎসালয়। হাসপাতাল নয়, দাতব্য চিকিৎসালয়ও নয়, দেবীপুর গ্রামের 3 পুরুষ চিকিৎসা ব্যবসায়ী মহাশয়দের চিকিৎসালয়। স্থাপিত হয়েছিল প্রায় 80 বৎসর পূর্বে। এখন ভাঙা ভগ্ন অবস্থা, মাটির দেওয়াল ফেটে পড়ছে, চালার কাঠা মোটার কয়েকটা জায়গাতেই জোর ছেড়েছে, মাঝখানটা খাঁজ কেটে বসে গেছে কুঁজো মানুষের পিঠের খাঁজের মতো। কোনো রকমে এখনো খাড়া রয়েছে, প্রতীক্ষা করছে তার সমাপ্তির। কখন সে ভেঙে পড়বে সেই ক্ষণটির পথ চেয়ে রয়েছে। অথচ যেদিন স্থাপিত হয়েছিল সেদিন স্থাপনকর্তা জগবন্ধু কবিরাজ মহাশয় তাঁর অন্তরঙ্গ বন্ধু ঠাকুরদাস মিশ্রকে বলেছিলেন, বুঝলে ঠাকুরদাস, যাবৎ চন্দ্রার্ক মেদিনী। বলবো না, তবে আমাদের বংশের বসতি এখানে যতকাল থাকবে ততদিন এ আটন এ পাট পাকা হয়ে রইল। হেসে বলেছিলেন, দম্ভ মনে করিস না ভাই, দম্ভ নয়। হাত দুখানি জোর করে কপালে ঠেকিয়ে বলেছিলেন, অক্ষয় লাভের কারবার, যতই করিবে দান ততই যাবে বেড়ে। পুরানো ঘিয়ের মতো, যতদিন যাবে তত দাম বাড়বে। বলতে গেলে সংসারে শ্রেষ্ঠ লাভের কারবার। দেনা পাওনা, দেওয়া নেওয়া, দুই দিকেই শ্রেষ্ঠ লাভ মিলবে এখানে, অথচ দুই পক্ষের কেউ ঠকবে না। জগবন্ধু মহাশয়ের বন্ধু ঠাকুরদাস মিশ্র ছিলেন একেবারে হিসেব নিকেশ বিষয়ী লোক, পেশায় জমিদারের গোমস্তা। তিনি বড় বড় অঙ্ক বুঝতেন, মামলা মোকদ্দমা বুঝতেন, দলিল আর্জি জবাব বুঝতেন, কিন্তু এই সব তত্ত্ব বুঝতেন না। তিনি বক্রভাবেই বলেছিলেন, নাড়ি টিপে আর গাছগাছরা তুলে এনে ছেঁচে পিষে শুকিয়ে পাচন বড়ি দিলেই পয়সা। টাকায় অন্তত 14 আনা লাভ তোমার বাধা, সে বুঝলাম, কিন্তু রোগীর লাভ ওটা কি করে বললি জগ? তোর লাভ রোজগার রোগীর খরচ সে দেনা করেও করতে হবে, তার তো ধনে প্রাণে মরণ। বাধা দিয়ে জগবন্ধু মশাই বলেছিলেন, তুই বাঁকা পথে হাঁটিস মিশ্র। পয়সার কথাটা পরের কথা, যে লাভ বললাম সে লাভ পয়সার নয়, অথচ ওইটাই সংসারে শ্রেষ্ঠ লাভ। এক পক্ষের লাভ আরোগ্য লাভ, অন্য পক্ষের লাভ সেবার পুণ্য। জানিস, বিশ্ব সংসারের আরোগ্য লাভই হল শ্রেষ্ঠ লাভ। যক্ষরূপী ধর্ম
যুধিষ্ঠিরকে যেসব প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল লাভানামুত্তমম কিম, সংসারের লাভের মধ্যে সর্বোত্তম লাভ কি? যুধিষ্ঠির বলেছিলেন লাভানাং শ্রেয় আরোগ্যম, অর্থাৎ আরোগ্য লাভই সংসারের শ্রেষ্ঠ লাভ। সেদিন ঠাকুরদাস মিশ্র হেসেছিলেন, বলেছিলেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না জগ, তা সে গজার চরের নালতে শাক হলেও না। ও তোর ধর্মপুত্র যুধিষ্ঠিরের সংস্কৃত শ্লোকেও কবিরাজদের টাকার লাভের হিসাব ধরা পড়বে না। কথা শেষ করে জগবন্ধুকে বেশ এক হাত নেওয়ার আনন্দে হো হো করে হেসেছিলেন তিনি। কিন্তু কিছুদিন পরই হঠাৎ বাত ব্যাধিতে আক্রান্ত হয়ে মাস তিনেক পঙ্গু হয়ে থেকে ওই জগবন্ধু মশাইয়ের চিকিৎসাতেই আরোগ্য লাভ করে বলেছিলেন, তুই ভাই আমাকে জীবন দান করলি। তুই জেনে রাখিস ভাই যে যদি কোনোদিন দরকার হয় আমি তোর জন্যে জীবন দেব। হেসে জগবন্ধু মশাই বলেছিলেন, তাহলে লাভানাং শ্রেয় আরোগ্যম কথাটা স্বীকার করলি আজ? মিশ্র হেসেই বলেছিলেন, হ্যাঁ তা করলাম। পরদিন মিশ্র নিজে জগবন্ধু মশাইয়ের আরোগ্য নিকেতনে এসে একটা কাঠির ডগায় ন্যাকড়া জড়িয়ে তেল সিঁদুরের লাল রঙে নিজের হাতে দেওয়ালে মোটা হরপে লিখে দিয়েছিলেন, লাভানাং শ্রেয় আরোগ্যম। আরোগ্য নিকেতন নামকরণ তখন হয় নাই। তখন এ অঞ্চলের লোকেদের কতক বলতো মশায়ের হোথা, কতক বলতো মশায়ের কবরেজখানা। আরোগ্য নিকেতন নামকরণ হয়েছিল পুরুষান্তরে জগবন্ধু মশাইয়ের ছেলে জীবন মশাইয়ের আমলে। তখন কালান্তর ঘটেছে, একটি নতুন কাল শুরু হয়েছে। দেশের কেন্দ্রস্থল নগরে নগরে তার অনেক আগে শুরু হলেও এ অঞ্চলে তখন তার প্রারম্ভ। জীবন মশাই তাদের চিকিৎসালয়ের নামকরণ করে বড় একটি কাঠের ফালির ওপর কালো হরফে আরোগ্য নিকেতন নাম লিখে বারান্দার সামনে টাঙিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, জগবন্ধু মশাই যে ঘরখানি করেছিলেন সে ঘরেরও অনেক অদল বদল করেছিলেন। তক্তাপোশের ওপর ফরাসের ব্যবস্থা যথাযথ রেখে তার সঙ্গে চেয়ার টেবিল বেঞ্চি জুড়ে দিয়েছিলেন। আজও দেখতে পাবেন নড়বড়ে টেবিল, হাতল ভাঙা চেয়ার এখনো আছে। বেঞ্চিখানা শক্ত, সেটা আজও নড়ে না। আরোগ্য নিকেতনের জীর্ণ পতনোন্মুখ ঘরখানি, ওই নাম লেখা কাঠের ফলক, এমনকি জীবনবন্ধু মশাইকেও দেখতে পাবেন সেখানে গেলে। যাবেন মহানগরী থেকে শতাধিক মাইল, চলে যাবেন বড় লাইনের ট্রেনে। জংশনে নেমে পাবেন একটি অপরিসর শাখা রেলপথ। মাইল 10 গিয়ে পাবেন একটি সমৃদ্ধ গ্রামের স্টেশন। চারিদিকে দেখতে পাবেন কালান্তরে সুস্পষ্ট পরিচয়। দেখতে পাবেন একখানা ট্যাক্সি, একখানা মোটর বাস, সাইকেল রিক্সা, গরুর গাড়ি। স্টেশন থেকে এই আরোগ্য নিকেতন দূর পথ নয়, সামান্য পথ, 1 মাইলের কিছু ওপর। প্রয়োজন হলে গরুর গাড়ি একখানা নেবেন কিংবা সাইকেল রিক্সা, কিন্তু তার চেয়ে হেঁটে যাওয়াই ভালো। দেখতে পাবেন
ভাঙা গড়ার বিচিত্র গ্রামখানিতে পুরাতন নূতনের সমাবেশ। পাকা লাল কাঁকরে তৈরি বড় সড়ক ধরে যাবেন, দেখবেন প্রাচীন কালের জমিদারদের বড় বড় নোনা ধরা পাকা বাড়ি, ভাঙা বাগান, ধসে পড়া পাঁচিল, শ্যাওলা পড়া মন্দির, পুকুরের ভাঙা ঘাট, পুরনো মন্দির। চারিদিকেই দেখবেন ধূলি ধূসরতা, আবর্জনা স্তূপ, পতিত জায়গায় আগাছার জঙ্গল। এরই মধ্যে এক জায়গায় পাবেন এক পুরানো বৃদ্ধ বট, শাখা প্রশাখা জীর্ণ, গোড়াটা বাঁধানো, তাতেও দেখবেন অনেক ফাটল। এইটি গ্রামের ষষ্ঠীতলা। এরপরই এই রাস্তাটি শেষ হয়েছে, মিশেছে প্রশস্ত একটি পাকা সড়কের সঙ্গে। লাল মাটি ও নুড়ি জমানো রাস্তা, রাস্তার দুপাশে দোকান। এইটিই হলো বাজার পাড়া, প্রাণ স্পন্দনে মুখরিত। মাল বোঝাই গরুর গাড়ির সারি চলেছে, মানুষ চলেছে, কোলাহল উঠছে, গন্ধও এখানকার বিচিত্র। বাজারটা দিন দিন বেড়ে চলেছে। চা মিষ্টান্নের দোকান পাবেন, ক্ষুধা তৃষ্ণা অনুভব করলে এখানে ঢুকে পড়বেন। নবগ্রাম মেডিকেল স্টোর্সের পাশেই আছে সবচেয়ে ভালো চা মিষ্টির দোকান। খুব খুঁজতে হবে না। নবগ্রাম মেডিকেল স্টোর্সের ঝকঝকে বাড়ি, আসবাব, বহু বর্ণে বিচিত্র বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন আপনার দৃষ্টি অবশ্যই আকর্ষণ করবে। বুশ শার্ট প্যান্ট পরা হরেন ডাক্তারকে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বসে থাকতেও দেখতে পাবেন। ভালো চায়ের দোকানটা ঠিক এর পাশেই। এখান থেকেই আবার উত্তরমুখী একটি শাখাপথ পাবেন। রাস্তাটি খুব পরিসর নয়, একখানি গাড়ি যায়, দুপাশে দু সারি লোক বেশ স্বচ্ছন্দে চলতে পারে। একটু বোধ হয় সিকি মাইল। চলবেন ছায়াচ্ছন্নতার মধ্যে দিয়ে। দুপাশে 4-5টি পুষ্করিণী, পুষ্করিণীর পাড়ের ওপর আম জাম শিরীষ তেঁতুলের গাছগুলি দুপাশ থেকে পল্লব বিস্তার করে পথটিতে ছায়া ফেলেছে। একটি পুকুরে একটি ছোট বাঁধা ঘাটও পাবেন। এখান থেকে বের হলেই পাবেন উন্মুক্ত প্রান্তর। এখানে দেখবেন বিচিত্র দৃশ্য। নতুন বাড়ি ঘর, একেবারে নতুন কালের ফ্যাশন, নতুন কালের ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন। ক্যানেল আপিস তৈরি হয়ে গেছে, আশেপাশে ছোট ছোট কোয়ার্টার। এদিকে নতুন ক্যানেল তৈরি হচ্ছে। এরপরই পাবেন আর এক দফা বাড়ির সারি। গুটি কয়েক ছোট ইমারতকে ঘিরে বড় বড় ইমারত তৈরি চলেছে। চারিদিকে ভাড়া বাঁধা, রাজমজুর খাটছে, মজুরিনীরা গান গাইছে আর ছাদ পিটছে। হার্ড কোট প্যান্ট পরা ইঞ্জিনিয়ার ঘুরছে সাইকেল হাতে নিয়ে। ওই ছোট্ট বাড়িগুলি এখানকার হাসপাতাল। ছোট হাসপাতালটি ডাক্তার কম্পাউন্ডারের ছোট খাটো দুটি কোয়ার্টার, আরও ছোট কয়েকটি কাঁচা বাড়ির বাসা। এখানে থাকে নার্সেরা। একটু দূরে একটি ছোট ঘর দেখবেন, সেটি মতিয়া ডোমের বাড়ি। আর ওই অর্ধ সমাপ্ত বড় ইমারতটি, ওটিও হাসপাতালের ইমারত। এ অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। এসব দেখে থমকে দাঁড়াবেন না। নতুন গঠনের মধ্যে আশা আছে, ভবিষ্যৎ করছে, সুতরাং মনে মোহের সঞ্চার হবে। স্বপ্ন জেগে উঠবে মনুষ্যচক্ষুর সম্মুখে। সেই স্বপ্নে ভোর হয়ে পড়বেন।
আরোগ্য নিকেতন পর্যন্ত যেতে আর মন উঠবে না। চলে যাবেন এগিয়ে। এই সব নতুন কালের ঝকঝকে ইমারতগুলিকে বাঁয়ে রেখে চলে যাবেন। আরও মাইলখানেক পথ যেতে হবে। দুধারে শস্যক্ষেত্র, মাঝখানে লাল কাঁকর দেওয়া ওই একখানি গরুর গাড়ি যাওয়ার মতো আঁকা বাঁকা পথটি। মাইলখানেক পরে গ্রাম দেবীপুর। এই গ্রামেই আছে পুরাতন আরোগ্য নিকেতন। শ্রীহীন গ্রাম দেবীপুর দারিদ্র্যের ভারেই শুধু নিপীড়িত নয়, কালের জীর্ণতাও তাকে জীর্ণ করে তুলেছে। লক্ষ্য করে দেখবেন, গ্রামের বসতির উপরে যে গাছগুলি মাথা তুলে পল্লব বিস্তার করে রয়েছে তার অধিকাংশই প্রবীণ প্রাচীন। নতুন গাছের লাবণ্যময় শোভা কদাচিৎ চোখে পড়বে। জীবনের নবীনতার ধ্বজা হল নতুন সতেজ গাছের শ্যাম শোভা। প্রথমেই চোখে পড়বে ঝড়ে শুয়ে পড়া শূন্যগর্ভ বকুল গাছটায় ধর্ম ঠাকুরের আটন। তার পরেই পাবেন একটি কামারশালা। অবশ্য কামারশালাটির অস্তিত্ব অনেক আগে থেকেই অনুভব করবেন আপনি। কামারশালাটির ঠং ঠং শব্দ দেবীপুরের দক্ষিণে ওই নতুন কালের বসতি স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠেছে যে প্রান্তরে, সেই প্রান্তরে ছড়িয়ে পড়ছে। ইমারতের দেওয়ালে প্রতিধ্বনি তুলছে। কামারশালে দেখবেন চাষিদের ভিড়, গণিত লোহার ফুলকি। তারপরই গ্রাম শুরু। শান্ত ছোট গ্রাম। বাঁশের বনে শিরীষ গাছের মাথায় পাখি ডাকে, নানা ধরনের পাখি। কুহু কুহু কুহু, চোখ গেল চোখ গেল, কৃষ্ণ কোথা হে, বউ কথা কও, কা কা কা, কক কক কক। মধ্যে মধ্যে বড় অর্জুন গাছের মাথার উপরে চিল ডেকে ওঠে, চিলো চিলো। পথের উপর শালিকের ঝাঁকের কলরব কলরব, ক্যা ক্যা কর কর, কিচির মিচির কটকট কটকট। তারপরেই লেগে যায় ঝাপটা ঝাপটি। মানুষের দেখা পাবেন কদাচিৎ। যা দু একজন পাবেন তারা দেহে জীর্ণ, মনে ক্লান্ত, দৃষ্টিতে সন্দিগ্ধ। আপনাকে দেখেও কথা বলবে না, সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে চলে যাবে। কিছু দূরে গিয়ে পিছন ফিরে আবার তাকাবে। কে, বামপন্থী না দক্ষিণপন্থী, ভোট চায় না চাঁদা? সেকালে, অর্থাৎ যখন আরোগ্য নিকেতন প্রথম স্থাপিত হয়েছিল, তখন ধারা ছিল অন্যরকম। দেশের অবস্থাও ছিল আর একরকম। গোলায় ধান ছিল, গোয়ালে গাই ছিল, ভাঁড়ারে গুড় ছিল, পুকুরে মাছ ছিল। লোকে এক হাতে পেট পুরে খেত, দু হাতে প্রাণপণে খাটত। দেহে ছিল শক্তি, মনে ছিল আনন্দ। সে মানুষেরাই ছিল আলাদা। একালের মতো জামা জুতো পরত না। হাঁটু পর্যন্ত কাপড় পরে অনাবৃত প্রশস্ত বক্ষ দুলিয়ে চলে যেত। ধপধপে কাপড়, জামা, চকচকে জুতো পরা আপনাকে দেখলে হেঁট হয়ে নমস্কার করে বলতো, কোথা থেকে আসা হচ্ছে বাবু মশায়ের? কোথায় যাওয়া হবে প্রভু? আপনি বলতেন, আরোগ্য নিকেতন। ও, তা নইলে আপনাদের মতো মনুষ্য আর কোথা যাবেনি গেরামে? তা চলে যান, ওই সামনে দেখছেন মা কালীর থান, বাঁয়ে চন্দ্রমশায়ের
লটকনের দোকান। ডাইনে ভাঙবেন, দেখবেন বাঁধানো কুয়ো, সরকারি কুয়ো। তার পাশে জীবন মশাইয়ের কবরেজখানা, অর্থাৎ আরোগ্য নিকেতন। লোকে লোকারণ্য, গাড়ির সারি লেগে আছে, চলে যান। আজ কিন্তু সেখানে মানুষজন পাবেন না। লোকারণ্য কথাটা আজ অবিশ্বাস্য, এমনকি হাস্যকর বলেই মনে হবে। সকালের দিকে দুজন বড়জোর ৬-৭ জন রোগী আসে, হাত দেখিয়ে চলে যায়। আরোগ্য নিকেতনে আজ আর কোনো ওষুধ পাওয়া যায় না। ওষুধের আলমারিগুলি খালি পড়ে আছে, বার্নিশ চটে গেছে, ধুলোয় সমাচ্ছন্ন। ২-৩টের কবজা ছেড়ে গেছে। যারা হাত দেখাতে আসে তারা হাত দেখিয়ে ওষুধ লিখে নিয়ে চলে যায়। তারপর বাকি সময় স্থানটা প্রায় খাঁ খাঁ করে। অপরাহ্নের দিকে গেলে দেখতে পাবেন জীবন বন্ধু মশাই একা বসে আছেন। দেখতে পাবেন উত্তর দক্ষিণে প্রায় ২৫ হাত লম্বা একখানা খোড়ো কোঠা ঘর, প্রস্থে ৮-১০ হাত, সামনে একটি সিমেন্ট করা বারান্দা। সেটা এখন ফেটে প্রায় ফুটি ফাটা হয়ে গিয়েছে, মধ্যে মধ্যে খোয়াও উঠে গিয়েছে। ৩ পাশের স্বল্প গভীর ইটের ভিত ঠাঁই ঠাঁই বসে গিয়েছে। ধুলো জমে আছে চারিদিকে। শুধু বারান্দার ২ কোণে ২টি রক্তকরবী গাছ সতেজ সমারোহে অজস্র লাল ফুলে সমৃদ্ধ হয়ে বাতাসে দুলছে। ওই গাছ দুটির দিকে চেয়ে বসে আছেন বৃদ্ধ মশাই, প্রায় ৭০ বছর বয়স, স্থবির, ধূলিধূসর, দিক হস্তির মতো প্রাচীন। এককালের বিশাল দেহের কাঠামো কুঞ্চিত দেহ চর্মে ঢাকা, বক্ষ পঞ্জর প্রকট হয়ে পড়েছে, মোটা মোটা হাত, তেমনি দুখানি পা। সামনে দেখবেন প্রকাণ্ড আকারের অতি জীর্ণ একজোড়া জুতো, পরনে ময়লা থান ধুতি, তাও সেলাই করা। শোভা শুধু শুভ্র গজ দন্তের মতো পাকা দাড়ি গোঁফ, মাথার চুলও সাদা, কিন্তু খাটো করে কাটা। পুরনো আমলের একখানা খাটো পায়া শক্ত তক্তাপোশের ওপর ছেঁড়া শতরঞ্জি বিছিয়ে বসে আছেন। ফুলে ভরা গাছ দুটির দিকে চেয়ে শুধু ভাবেন, নানা ভাবনা, বিচিত্র এবং বহুবিধ। ভাবেন মানুষের চেয়ে গাছের আয়ু কত বেশি। ওই করবীর কলম দুটি তার বাবা লাগিয়েছিলেন, সে প্রায় ৬০ বৎসর হলো। আজও গাছ দুটির জীবনে এতটুকু জীর্ণতা আসে নাই। ভাবনার ছেদ পড়ে যায় তাঁর। কে যেন কোথায় অস্বাভাবিক বিকৃত স্বরে কি যেন বলছে। চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পান না। পরক্ষণেই হাসেন তিনি। হাটকুড়ো জেলের পোষা শালিক পাখিটা আশেপাশে কোনো গাছে বসে আছে। গাছতলায় পথে কাউকে যেতে দেখে কথা বলছে, বলছে, মাছ নাই, মাছ নাই, মাছ নাই। পাখিটা সাধারণ পাখি থেকে খানিকটা ব্যতিক্রম। পোষ মানা পাখি, ছাড়া পেয়ে উড়ে গেল আর ফেরে না। প্রথম প্রথম বাড়ির কাছে আসে, উড়ে বেড়ায়, চালে বসে, উঠোনেও নামে, কিন্তু খাঁচাতে আর ঢোকে না। এ পাখিটা কিন্তু ব্যতিক্রম। ওকে সকালে খাঁচা খুলে ছেড়ে দেয়, পাখিটা উড়ে যায়, আবার
সন্ধ্যার সময় ঠিক ফিরে আসে। খাঁচার দরজা খোলা থাকলে একেবারে খাঁচায় ঢুকে পড়ে, না থাকলে খাঁচার ওপর বসে ডাকে, মা মা মা, বুড়ো বুড়ো, অ বুড়ো। বুড়ো হলো হাটকুড়ো জেলে। হাটকুড়ো স্ত্রী ওকে বুড়ো বলে ডাকে, সেইটাই পাখিটা শিখেছে। ওই পাখিটা বোধহয় কাছেই কোথাও এসে বসেছে, জীবন দত্তকেই দেখে ডেকে কথা বলছে। মানুষের দর্শনে পাখিটা জীবনে সার্থকতা লাভ করেছে, অন্তত লোকে তাই বলে। বলে পূর্বজন্মের সাধনা কিছু আছে। কেউ বলে মানুষই ছিল পূর্বজন্মে কোনো কারণে শাপগ্রস্ত হয়ে পাখি হয়ে জন্মেছে। জীবনমশাই দাড়িতে হাত বোলান, সঙ্গে সঙ্গে হাসেন। জীবন জন্মান্তর সম্পর্কে বিশ্বাস এ যুগে উল্টে পাল্টে গেল, তাই তিনি কোনো ভাবনাই ভাবেন না। ঘন ঘন হাত বোলান তিনি দাড়িতে। এক একবার খুব ছোট করে ছাঁটা মাথার চুলের ওপর হাত বোলান, বেশ লাগে, হাতের তালুতে সুরসুরি লাগে। সঙ্গে সঙ্গেই ভাবেন, মুখুজ্জে তো এখনো এলো না, সে এলে যে দাবা নিয়ে বসা যায়। কাল সমুদ্রের খানিকটা, অন্তত রাশি খানিক কাগজের নৌকায় পরমানন্দে অতিক্রম করা যায়। সেদিন শ্রাবণের অপরাহ্ন। মশাই পথের দিকে মুখ তুলে তাকালেন। আকাশে মেঘ জমে রয়েছে, ঘুনি ঘুনি বৃষ্টি পড়ছে, উতলা হাওয়া বইছে। অপরাহ্নেই ছায়া এমন গাঢ় হয়েছে যে সন্ধ্যা আসন্ন মনে হচ্ছে, কিন্তু সেতাবের সাদা ছাউনি দেওয়া ছাতা এর মধ্যেও বেশ দেখা যাবে। বয়স হলেও জীবন মশাইয়ের চোখ বেশ তাজা আছে। ইদানিং সূচে সুতো পরাতে চশমা সত্ত্বেও একটু কষ্ট হলেও দূরের জিনিস, বিশেষ করে কালোর গায়ে সাদা, কি সাদার মধ্যে কালো ছাতার মতো বড় জিনিস চিনতে কোনো কষ্ট হয় না তার। দেহ সম্পর্কে ভালো যত্ন নিলে একটু দৃষ্টিহানিও বোধ হয় হতো না। সেতাবের দেহও ভালো আছে। মধ্যে মধ্যে সেতাবের নাড়ি তিনি পরীক্ষা করে দেখেন। বুড়োর যেতে এখনো দেরি আছে। নাড়ির গতি কি? জীবনমশাই নাড়ির মধ্যে কালের পদধ্বনি অনুভব করতে পারেন। এটি তার পিতৃ পিতামহের বংশগত সম্পদ। তারা ছিলেন কবিরাজ। তিনি প্রথম ডাক্তার হয়েছেন। কবিরাজি অবশ্যই জানেন, প্রয়োজনে দুই মতেই চিকিৎসা করে থাকেন। তবে এই নাড়ি দেখাই তার বিশেষত্ব। নাড়ি স্পন্দনের মধ্যে রোগাক্রান্ত জীবনের পদক্ষেপ থেকে রোগের স্বরূপ এবং কালের দ্বারা আক্রান্ত জীবনের পদক্ষেপ থেকে কাল কত দূরে তাও তিনি বুঝতে পারেন। নিদান হাঁকায় জীবন মশাইয়ের নাম ছিল, আজও আছে। নাড়ি দেখে বহু জনের মৃত্যু তিনি পূর্বাহ্নেই ঘোষণা করেছেন তার চিকিৎসক জীবনে। একের পর এক রোগীর কথা পলকে পলকে মনে উঠে মিলিয়ে যায়। এই মনে পড়াটার গতি অতি অস্বাভাবিক রকমেই দ্রুত। থেমে গেল এক জায়গায়। সুরেন মিশ্রের ছোট ছেলে শশাঙ্কের মৃত্যু ঘোষণার কথায় মনে পড়ল শশাঙ্কের ষোড়শী বধূর সেই বিচিত্র দৃষ্টি, তার সেই মর্মান্তিক কথাগুলি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। কত মৃত্যু, কত কান্না,
কত নীরব মর্মান্তিক শোক তিনি দেখেছেন। রোগীর জীবনান্ত ঘটেছে। তিনি ভারী পায়ে স্থির পদক্ষেপে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা তিনি করেছেন, কিন্তু জেনেই যে চেষ্টা ব্যর্থ হবে। মনকে প্রস্তুত রেখে করেছেন। এমন রোগীর বাড়ি থেকে চলে আসতেন, ভাবতে ভাবতেই পথ চলতেন। তখন পথে অতি অন্তরঙ্গ জনও চোখে পড়ত না। রোগের কথা, চিকিৎসার কথা ভাবতেন, কখনো কখনো মৃত্যুর কথাও ভাবতেন। মশায়ের ভাবনা মগ্ন চিত্ত তখন বিশ্বলোক থেকে দৃষ্টি ফিরিয়ে চিকিৎসা বিজ্ঞানের পাতার পর পাতা উল্টে যেত। তাই বাইরের দৃষ্টিপথে মানুষ পড়েও পড়ত না। বহু ক্ষেত্রে, বিশেষ করে দূরের গ্রামে, রোগীর মৃত্যুর পর বাধ্য হয়েই সেখানে প্রতীক্ষা করতে হতো। শোকবিহ্বল পরিবারটির মধ্যে বসে থাকতেন অচঞ্চল হয়ে, গুমোটে ভরা বায়ু প্রবাহহীন গ্রীষ্ম অপরাহ্নের স্থির বনস্পতির মতো। লোকে এই সব দেখে ডাক্তারদের বলে থাকে, ওরা পাথর। খুব মিথ্যে বলে না তারা। পাথর খানিকটা বটে ডাক্তারেরা। মৃত্যু এবং শোক দেখে চঞ্চল হবার মতো মনের বেদনাবোধও নষ্ট হয়ে যায়। মনে ঘাঁটা পড়ে, গাঢ় হারিয়ে যায়। শশাঙ্কের মৃত্যু রোগে মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়ে ঘোষণা করতে গিয়ে আঘাত তিনি পেয়েছেন, কিন্তু চিকিৎসকের কর্মে কর্তব্যে ত্রুটি তিনি করেননি। তার নিজের পুত্র। আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিষণ্ণ হাসি হাসলেন। নিজের পুত্রের হাত দেখেও তিনি তার মৃত্যু ঘোষণা করেছিলেন। 3 মাস আগে থেকে বুঝতে পেরেছিলেন তিনি। এ কথা তিনি তার স্ত্রীকে বলেছিলেন। ছেলে ছিল ডাক্তার, তাকেও ইঙ্গিতে বুঝিয়েছিলেন। আজ ভাবেন, কেন বলেছিলেন এ কথা? চিকিৎসা বিদ্যায় পারঙ্গমতার দম্ভে? তাই যদি না হবে, সত্যকে ঘোষণা করে মনের কোণেও আজও এমন বেদনা অনুশোচনা সঞ্চিত হয়ে রয়েছে কেন? ওই স্মৃতি মনের মধ্যে জেগে উঠলেই একটি ছিছিকার সশব্দে মর্মস্থল থেকে বেরিয়ে আসে কেন? পরমানন্দ মাধবকে মনে পড়ে না কেন? উদাস দৃষ্টি তুলে মশায় তাকিয়ে থাকেন আকাশের নীলের দিকে, অথচ জানাতে হয়, বলতে হয়, তার বিধি আছে। চিকিৎসকের কর্তব্য সেটা। ভার ক্ষেত্র আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।